আপনি বললেন যে আইনি শাসন প্রতিষ্ঠা করতে বর্তমানে আমরা অনেক পিছিয়ে আছি, বর্তমান সরকারও পিছিয়ে। এই অবস্থায় যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের একটা অবস্থা তৈরি হয়, সেটাকে আসলে কিভাবে সামাল দিবে সরকার, দেশ, আইন? হবে কি হবে না এটা নিয়ে আমার দারুণ সংশয় আছে, সন্দেহ আছে। কারণ হলো আমরা কূটনীতিকভাবে অনেক দেন দরবার করেও অনেকে আনতে পারিনি। ওনার আশাটা তো ওনার উপরও নির্ভর করে না, ওনার যাওয়াটাও যেমন ওনার উপর নির্ভর করেনি। কূটনীতিক অনেক ব্যাপারে জড়িত। আর উনি কিন্তু অনেস্টলি স্পিকিং উনি কিন্তু অনেক সময় অনেক কথা বলে ফেলেন, এটার ধারে কাছে উনি থাকেন না। যখন উনি সরকারে ছিলেন তখনও নানাবিধ কথা বলেছেন, এটা করব সেটা করব, বিরোধী দলকে এই স্পিচ দিব সেই স্পিচ দিব। উনি যেখানে ওনাকে আনাটা দূরও হয়ে গেছে, আসে নাই, এবং যেখানে আমাদের একটা চুক্তি ছিল, চুক্তি অনুসারেও ভারত যেহেতু এটাতে কোনো সায় দেয় নাই, ওনার আসাটা দূরহ। এখন যদি ডিসেম্বরে হাইপোথেটিক্যালি আপনি বলছেন ডিসেম্বরে যদি উনি আসেনও, আসলে তো কনসিকুয়েন্স উইল ফলো। কীভাবে উনি যেই পথেই আসেন, স্থলপথে, জলপথে, আকাশপথে, সাথে সাথে বাংলাদেশের টেরিটরিতে নামার সাথে সাথে গ্রেপ্তার হবেন, কারাগারে যাবেন। এরপরে ওনার আইনজীবী নিয়োগের মাধ্যমে ওনার বাকি ফেট নির্ধারিত হবে। বলেছেন উনি এসে আসলে আইনের কাছে অ্যাপিলের সদস্য হতে হবে, আদারওয়াইজ আপনি জাস্টিস পাওয়াটা দুরূহ। একদম যে পায় না মানুষ তাও না, একদম যে পায় না। আজকেও 17 বছর পরে আমার কতগুলো ক্লায়েন্ট চাকরি ফেরত পেয়েছে জাতীয় সংসদে। 17 বছর আদালতের বারান্দায় ঘুরে তাদের চাকরি 17 বছর আগে গিয়েছে, এখন আজকে রায় হয়েছে। এর আগেও কতগুলো রায়ের মাধ্যমে তারা চাকরি ফেরত পেয়েছে। অর্থাৎ আমরা একদম সম্মুখ গতিতে আমাদের রুল এগুচ্ছে। অর্থাৎ যতটুকু না থাকলেই নয়, ওই বাতিটা জেলে আছে, আমরা অনেক পিছিয়ে আছি। আর বিদেশে পড়াশোনার করার কারণে আমরা দেখেছি যে আসলে রুল অফ ল কি আর অ্যাবিউজ অফ পাওয়ার কি। ধন্যবাদ। আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ। আপনি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন, আপনি দেখবেন যে তারা কিন্তু এখন অতর্কিত হামলা করছে, তারা দেখবেন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বিভিন্নভাবে। আপনারা দেখবেন বিভিন্ন আন্দোলন হয়েছে, আমরা দেখি যে একবার আনসার দিয়ে তারা আন্দোলন করতে চেয়েছে। আবার দেখবেন এখন সবচেয়ে যে বড় ষড়যন্ত্র হচ্ছে সেটা হচ্ছে অটোরিকশা বন্ধের এবং অটোরিকশা শ্রমিকদেরকে সংগঠিত করে একটা আন্দোলন করার চেষ্টা করছে। আপনি এখন রাজনৈতিক দল যে বক্তব্য দিচ্ছেন, এখন তো আপনার বাংলাদেশে আন্দোলন হওয়া উচিত যে শেখ হাসিনার দেশে ফিরে এনে কত দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করে তার রায় বাস্তবায়ন হবে, সেই আন্দোলন হতে হবে। আমরা যে দীর্ঘ 17 বছর শেষে ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, আমরা তো ফ্যাসিস্টের বিচার করেছি, আমরা তো বিচার এখনো কার্যকর করতে পারিনি। ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা যে হুঙ্কার দিচ্ছে, আপনি দেখুন তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। তারা কিন্তু আবার তারা প্রতিহিংসা রাজনীতি করতে চাচ্ছে। 17 বছর ইন্ডিয়া আমাদেরকে যাচ্ছে তাইভাবে ইউজ করেছে, ব্যবহার করেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা খুব নেগেটিভ ওয়ার্ড, আন্ডারমাইনিং ওয়ার্ড। শেখ হাসিনা বলেছে যা দিয়েছি ওরা সারা জীবনেও ভুলবে না। সত্য, আমাদের দেশের রাস্তাঘাট আমরা ওদের টাকা লোন নিয়ে তৈরি করব, তারা বিনা পয়সায় ওখানে ঘুরবে, বন্দরের ফ্যাসিলিটি পাবে। এত বড় একটা মার্কেট তাদের, এত বড় আয়, এইটার যখন একদমই কাটডাউন হয়ে গেছে, শাটডাউন হয়ে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। মানুষ মনে করে, সুশীল বা যারা জ্ঞানী পণ্ডিত তারা মনে করে জনাব তারেক রহমানের চীন সফর এবং তিস্তা নিয়ে, যদিও ডকুমেন্টারি কিছু না থাকলেও ভিতরে একটা আলোচনা হয়েছে, এবং মেগা প্রজেক্টগুলো বা আমাদের যদি অন্যান্য নিরাপত্তা সামগ্রী আমরা যদি চীন থেকে আনি, আগে তো ইন্ডিয়ার কনসার্ন ছাড়া আমরা চীন সফরও করতে পারিনি, তাহলে তো মাথা দ্বিগুণ খারাপ হবে। এই কারণে সম্ভবত একটা কূটনীতিক বয়ান দেওয়া হয়েছে ডিসেম্বরে আসবে। আওয়ামী লীগের কোন নেতা, কোন পাতি নেতা, উপনেতা বলতেছে যে আমরা মাঠে থাকবো, আমরা ডিসেম্বরে যাব, আমরা জন্মদিন পালন করব? কে? মাঝে মাঝে 8-10 জন মাঠে দেখা যায়, তারা তড়িৎ স্লোগান দিয়ে চলে যায়, তাদেরকে কাউকে 10,000 দেয়, 15,000 দেয়, 20,000 টাকা দেয়, 30-40 জন জড়ো করে। এটি রাজনীতি না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত আসতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। একবার দুইবার ক্ষমা চাইলে হবে না, শতবার ক্ষমা চাইতে হবে, শত কার্যকারণের জন্য ক্ষমা চাইতে হবে। আমি জানি না এখনকার যে যোগ, যে আপনারা জেনজি বলেন, ওইটাও নাকি আলফা বিটাতে চলে গেছে। সেই জামানায় এসে আপনি অ্যানালগাস রাজনীতি করবেন, মানুষকে ভুলিয়ে দিবেন, তা হয় না। আপনার এই ভিডিও ক্লিপটা আমি যে কথা বলতেছি, এটা 100 বছর পরেও থাকবে, এবং কেউ না কেউ সংরক্ষিত করে রাখে। আপনি ডিলিট করলেও সে বলবে যে ওই বেটা তুই অমুক সময় অমুক কথা বলেছিস। এই যে তরতাজা খুন 1 মাস 1.5 মাসে, আর বাকিটা বাদ দেন, রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করা, গুম করা, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন টুমন, এগুলোর 500 জনের ইতিহাস বাদ দেন। কি ভয়াবহ! আপনি একটা লোক জানলো না তার স্বজনের মৃত্যু দিবস জানাজা করতে পারে। ওই যে আপনি বলছেন যে চীন সফরের এই বিষয়টা মাথায় রেখেই হয়তো প্রচ্ছন্ন একটা
হুমকি যে আমি ওনাকে পাঠিয়ে ওই আগে বললাম তোমাকে ত্যক্ত বিরক্ত করবো তোমার সরকারকে অশান্তিতে রাখবো, সুতরাং তুমি অত বেশি বাড়াবাড়ি করো না। এটি কূটনীতিক, যেহেতু কূটনীতির ভাষা কী হবে, আমি যেহেতু কূটনীতিক বিষয়ে অত অভিজ্ঞ না, তারপরও মনে করি যে এটি হলেও হতে পারে। তবে যেটি মুদ্রা কথা আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে কোনো বন্দোবস্ত ছাড়া শেখ হাসিনা। আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে আপনার সহ আলোচক এক ধরনের সন্দেহ প্রকাশ করলেন বলাই চলে। এই সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানোর মতো যে অবস্থা বা পরিস্থিতি যদি তৈরি করতে হয়, তাহলে সরকার আসলে প্রস্তুত কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, উনি আইনের শাসনে বলেছেন, আমি দুটি ঘটনার কোট করেছি। একটা বলছেন যে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের একটা কথা বলছেন, আমার মনে হয় ফারুক ভাই হয়তো মিস করেছেন। শাহে আলমের দুই পুত্রর নামে যে ইউনিয়ন পরিষদ নামকরণ করেছে সেটা কিন্তু বাতিল করা হয়েছে। আপনি দেখবেন এই নিজেও দুঃখিত, উনি দুঃখ প্রকাশ করেছেন এবং সুবিধাভোগী আমরা বলি যে দোষর, সেই দোষর মুক্ত তো এখনো বাংলাদেশ হয়নি। বাংলাদেশের এই অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ বলেন, এখনো হয়নি। কারণ আপনি তো সরকারি চাকরিতে আপনি চাইলেই কাউকে আপনি স্যাক করতে পারবেন না। একটি দর্শন হত্যাকাণ্ড হয়েছে, আপনি দেখবেন যে এই বিচারটি কত দ্রুত হয়েছে এবং কত তৎপরতার সাথে হয়েছে, যেখানে বাংলাদেশের মানুষকে। তারপরে একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে এখানে 40 জন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী 40 জনই ধর্ষিত। দেখুন, আমাদের দেশে যে একটা জিনিস যখন ঘটে, এরকম কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে। আপনি দেখবেন যে যতগুলো ঘটনা ঘটছে, পুলিশ কিন্তু আসামিদেরকে অ্যারেস্ট করছে, তাদেরকে বিচারের মুখোমুখি করছে। আপনাদেরকে ওই মেসেজটা দিতে হবে যে আসামির মনে যেন এই জিনিসটা না থাকে যে আমি অপরাধ করে পার পেয়ে যাব। এই ভয়টা ঢুকতে হবে আসামিকে যে আমি যদি অপরাধ করি আমার বিচার হবে। রুল অফ লয়ের উনি যেটা বলছেন, আইনটি বাতিল হয়েছে। আমরা যে প্রশ্ন আছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, দেখুন আমি যদি বলি মানে আমার এই বক্তব্যে, দেখুন শেখ হাসিনা সাথে তো নতুন শব্দ যোগ হয়েছে ফ্যাসিস্ট, উনি পালিয়ে গিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড নাই যে কোনো পলাতক নেতা তার দেশে আবার ফিরে এসছেন। উনি যেটা বলছেন এটা জাস্ট একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। উনি যখন ক্ষমতায় ছিলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন, উনি বলেছিলেন যে হাসিনা পালায় না, কিন্তু হাসিনা পালিয়ে গিয়েছে। এটি হচ্ছে ধ্রুবতারার মতো সত্য, যেটি সারা পৃথিবীর মানুষ দেখেছে যে হাসিনা কীভাবে পালিয়ে গেছে। সো যেটি বলছে এটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়। আমি বলবো যে হাসিনা কোনোদিন বাংলাদেশে ফিরে আসবে না। যদি আসে, যদি ভারতীয় সরকার, যদি বাংলাদেশ সরকারের যে চুক্তি আছে সেই চুক্তি মোতাবেক প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তারা ফেরত পাঠায়, সেক্ষেত্রে হাসিনা আসতে পারে। আর যদি হাসিনা আসে, তাহলে তার যে আইনগত মতামত রয়েছে, যেখানে তারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে, এখন আমার মনে হয় আপিলের যে বিধান 30 দিন উনি সেটিও পার করে ফেলেছেন। তো নিশ্চয়ই নতুন একটি প্রশ্ন আসবে, সে নিয়ে আপিল করতে হবে অ্যাপিলের ডিভিশনে। সেই আসলে ওনাকে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, তারপর উনি আপিল করবেন, তারপর উনি ওনার মামলা ফেস করবেন যদি উনি আসেন। কিন্তু এই যদিটা আমি বলবো এটা যা সেটা পলিটিক্যাল বক্তব্য। আপনি দেখবেন যে একটি সরকার, আপনি বাংলাদেশের সরকার যখন এই তারেক রহমান সেটাকে কাউন্টার দেওয়ার জন্য হচ্ছে, কিন্তু এই প্রথম যে স্ল্যাং শব্দটি ইউজ করছে সেটা হচ্ছে ফ্যাসিস্টের যারা দোষর ছিল, বিশেষ করে আমরা যারা বলি যে কালচারাল ফ্যাসিস্ট, যারা এই কালচারাল ফ্যাসিস্ট হচ্ছে বাংলাদেশকে আবার ফ্যাসিজমের পথে নিয়ে যেতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো আলোচনা করবার আছে, কিন্তু ব্যারিস্টার ওমর ফারুক, এইখানে একটা ছোট্ট একটা ন্যারো একটা ডাউন দ্য লাইন একটা জিনিস পয়েন্ট একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে। সেটা হচ্ছে এখন আসলে শেখ হাসিনার ফেরত আসা, ফেরত এই জিনিসটা নিয়ে এখন কেন আলোচনা করা হচ্ছে? আপনার কি মনে হয় যে ভারতও এক ধরনের চাপ সেখান থেকে দিচ্ছে, যেহেতু প্রধানমন্ত্রী কিছুদিন আগে চীন সফরে গেলেন, এইটাকে কেন্দ্র করে কোনো মানে আমাদের ভৌগোলিক অবস্থান সংক্রান্ত নানা রকম বিষয় নিয়ে আলোচনার একটা জায়গা, চিন্তার জায়গা তৈরি হতে পারে কিনা? বাংলাদেশে আসবে না, এটি আমার এই 35-40 বছরের বন্দোবস্ত বলতে আপনি কি বুঝাতে চাইছেন? ছোট করে যদি একটু বলতেন। ওই যে আমাদের এখানে অনেক কিছুর নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। ডিপ স্টেট আমার বুঝতে 58 ইয়ার্স লাগছে, আমি বুঝতাম না, আমরা মনে করতাম যে বিরতির পর বিস্তারিত আলোচনা করব। দর্শক, একটা বিরতিতে যেতে হচ্ছে, সঙ্গে থাকুন, ফিরছি। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আলোচনায় আরো একবার আমন্ত্রণ। ব্যারিস্টার ওমর ফারুক, বিরতিতে যাবার আগে আপনি ডিপ স্টেট নিয়ে কথা বলছিলেন, একটু বিস্তারিত বলবেন বাংলাদেশের সঙ্গে ডিপ স্টেটের কি সংযোগ আদৌ আছে কিনা? আমরা যে কথা শুনছি 24-এর পর আসলে আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের 18 মাসের যেই দায়িত্ব, সেই দায়িত্ব অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের দায়িত্ব শেষ হবার পরপরই আমরা দেখলাম যে ডিপ স্টেট নিয়ে এক ধরনের তুমুল আলোচনা হচ্ছে। আসলেই কি ডিপ স্টেট এক্সিস্ট করে কিনা বাংলাদেশে? এটা অনেক আগ থেকেই এক্সিস্ট করে, তবে ডিপ স্টেট এই শব্দে এক্সিস্ট না, এই শব্দ তখন ছিল না। যেমন শেখ হাসিনা অভিযোগ করেছে যে 91-এ উনি যদি গ্যাস 91 বা 2001-এ যদি ইন্ডিয়াকে গ্যাস ট্যাক্সের ফ্রি লাইসেন্স দিত, অনেক ক্ষমতা হারাতে হতো না। আবার খালেদা জিয়াও বলেছে যে আমি অমুককে ওইটা দেয় নেই বলে আজকে আমার উপর খড়গ। তো এগুলো আমরা অত ডিপ বুঝতাম না, আমরা মনে করতাম এটা রাজনৈতিক কথার কথা, কিন্তু আসলে ঘটনা সত্য। এবার দেখেন, আমেরিকার সাথে আমাদের একটা চুক্তি হয়েছে ভোটের 2 দিন আগে বা 3 দিন আগে।
এবং চুক্তির মূল হোতা এখনকার যে ফরেন মিনিস্টার, যে কি নাম, খলিল নাকি, খলিলুর রহমান, উনি। এবং এই খলিলের পদত্যাগ রিজভী আহমেদ সহ সালাউদ্দিন আহমেদ সহ সবাই চেয়েছে যে এই লোককে কোত্থেকে আমদানি করছে, এবং সেই লোককেই পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয়েছে। ডান বাম করার সুযোগ নেই। মানুষ মনে করে, আমরাও মনে করি যে যে এই লোকটার এত পাওয়ার, 2 দিন আগে এমন এক চুক্তি করেছে যে আমেরিকার পারমিশন ছাড়া আমরা অন্য কোথাও যেতে পারবো না, নানাবিধ ক্লজ দিয়ে। এইরকম কথা কিন্তু শেখ হাসিনাও বলেছিলেন ক্ষমতা ছাড়ার আগে, যে আমেরিকা আসলে এমন কিছু চুক্তির কথা বলেছে যেই চুক্তির কারণেই তাকেও ক্ষমতা ছাড়তে হয়েছে। কথাটা হলো যে এটাতে একদম পরিষ্কার কাহিনী। তো ও 2 দিন আগে চুক্তি করেছে এবং সবাই জানে, ইভেন জামাত ইসলামীও জানে, এবং সেই লোক আবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো অর্থাৎ আমাদের অনেক কিছুর নিয়ন্ত্রণ আমাদের নাই। এমনও শোনা গেছে ফ্যাসিস্টের আমলে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুদ্রানীতিও নির্ধারিত হইতো অন্যখানে। আমাদের সমরাস্ত্র কোত্থেকে কিনবো সেটা ইন্ডিয়া নির্ধারণ করে দিত। এটা তো সত্য। তো ডিপ স্টেট এই শব্দটা পপুলার হয়েছে, আমরা এগুলো অন্যভাবে বুঝতাম। এখন তো বুঝি যে না, কে কখন ক্ষমতায় বসবে, বিরোধী দলে বসবে, এমপি হবে, বড় পোস্টে যাবে, এগুলোর অনেক কিছুই নিয়ন্ত্রণ হয় আমাদের বাইরে থেকে। বা এখন সফট ল্যাঙ্গুয়েজে হয়তো সরকার বলবে বন্ধু রাষ্ট্র আমাদেরকে বলেছে, বা অমুক আমাদের সক্ষতার কারণে হয়েছে। এই জিনিসটা এক্সিস্ট করে। আমি এটা নিয়ে বিস্তারিত আর আলোচনা করব না, আজকে সাবজেক্ট ম্যাটারও এটা না। বন্যায় সারা দেশ ভেসে যাচ্ছে। আমি শুধু অনুরোধ করব, আহ্বান জানাবো, সরকারি দল, বেসরকারি দল, এনজিও, যে যেভাবে পারেন প্লিজ বন্যার্তদের পাশে দাঁড়ান, পাহাড়িদের পাশে দাঁড়ান। এবং আমি মনে করি সেটি হবে বড় ইবাদত এবং সেটি হবে বড় রাজনীতি। এখানে আর রাজনীতির কোনো অন্য কোনো খেলা না হোক। বন্যা দুর্গতদের প্রতি সহানুভূতি। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, 7 জেলার বন্যায় মৃত্যু, এরই মধ্যে 44 জন ছাড়িয়েছে। এখন আসলে বাংলাদেশের যে অবস্থা, সরকারের জায়গা থেকে কি কি কর্মকাণ্ড আছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর, এবং এছাড়াও আর কি কি করা যেতে পারে? ধন্যবাদ। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ তো আসলে আমরা এমন একটি মানে ভৌগোলিক অবস্থানের মধ্যে আছি। আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ আমাদের বিভিন্ন সময় আমরা দেখে আসছি। তো এবারে বন্যাটা আসলে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু আমরা অনেকদিন বন্যা দেখিনি। আমরা দেখবেন যে 2 বছর আগে নোয়াখালীতে, তবে এবারের বন্যা যে বড় হবে সেটা কিন্তু পূর্বাভাস ছিল। কিন্তু পার্বত্য চট্টগ্রামে বা কক্সবাজারের বন্যা কিন্তু আমরা অনেকদিন দেখিনি। নর্মালি আমরা বলি যে ওই জায়গাগুলোতে একটু পাহাড়ি এলাকা, একটু উঁচু জায়গা। কিন্তু এবারের বন্যাটা দেখবেন যে আসলে আমাদের মিডিয়াগুলোও ঠিকভাবে আসলে ওভাবে বুঝে উঠতে পারেনি। সরকারের যে প্রস্তুতি ছিল, আমি বলবো যে সেটা খুব যে আসলে প্রস্তুতি ছিল না। এটা একদম আকস্মিক একটি বন্যা, মানে পাহাড়ি ঢল, উজানের ঢল। হ্যাঁ, এই প্রাকৃতিক অনেকগুলো মানুষ মারা গিয়েছে। দেখুন, সরকার কিন্তু তারা অলরেডি একটি কমিটি গঠন করে দিয়েছে উচ্চ পর্যায়ে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক রকম সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন রকম ত্রাণ পৌঁছাচ্ছে। এবং আমরা একটি বিতর্ক আছে আমাদের এনসিপিকে নিয়ে। ওই আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে ত্রাণের বন্যার সময় গতবারে একটু হিসাব নিয়ে একটু থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে এবার কেন জানি মনে হচ্ছে মানে বন্যার্তদের সাহায্যে আগানো, ত্রাণ নিয়ে আসা, এই আন্দোলনটা কম হচ্ছে। তা আমার মনে হচ্ছে একটি ঘটনার কারণে যদি আমরা আরও অন্য মানুষকে সাহায্য করতে না আগাই, এটা আসলে দুঃখজনক। মানবতার স্বার্থে আমার মনে হয় সকলকে, দলমত নির্বিশেষে সবাইকে আগে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, আমরা বাঙালিরা কিন্তু আমাদের মধ্যে বিভেদ থাকে, ভুল বুঝাবুঝি থাকে, কিন্তু কেউ যখন বিপদে পড়ে আমরা দেখি আমরা কিন্তু খুব দ্রুত আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তো আমার মনে হচ্ছে এটা খুব শীঘ্রই সবাই গিয়ে দাঁড়াবে এবং বন্যা আমরা এটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। যেগুলো আসলে ঘটেছে সেগুলো আসলে প্রকৃতির উপরে কারো হাত থাকে না। এটা আমরা বলবো যে এই সরকারটা আসলে, আপনি প্রথমেই যেমনটি বলছেন যে নানামুখী চাপ, বন্যাটাও আমার মনে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটিও সরকারের জন্য এখন একটি চাপ হয়ে গিয়েছে। যে সরকার হয়তো খুব শীঘ্রই সেই ইয়েগুলো কাটিয়ে উঠবে। আমরা দেখছি বিরোধী দলের নেতাও তিনিও গিয়েছেন, বন্যার তো জায়গায় ঘুরছেন, তিনি ত্রাণ দিচ্ছেন। তো আমার মনে হচ্ছে এটা সমাধান হয়ে যাবে। বন্যাটা আশা করবো খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। এবং আজকেও দেখবেন যে সারা বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঢাকাতেও আজকে অলরেডি স্ট্রাক অফ অবস্থা। খুব বেশি আসলে কিছু সমস্যা আসলে আমার দেখবেন, আমি সবসময় একটা কথা দেখুন, আমরা সব কিছু সরকারের উপরে চাপিয়ে দিই। এখন দেখুন, নিজেদের দায়িত্বের জায়গা আমরা আমাদের দায়টা নিতে চাই না। আপনি দেখবেন যে ঢাকার চট্টগ্রামের যে জলাবদ্ধতাগুলো কেন হচ্ছে, আপনি দেখবেন যে ঢাকার আশপাশে যে খালগুলো ছিল সেগুলো সব ভরাট হয়ে গেছে। আপনি দেখবেন যে ড্রেনেজ যে সিস্টেম, খুব উন্নত মানের ড্রেনেজ সিস্টেম আমাদের রয়েছে, কিন্তু আমরা ড্রেনগুলোতে আমরা পলিথিন ফেলে দিই, আমরা প্লাস্টিকের বোতল ফেলে দিই। এই জায়গাগুলোতে যদি আমরা সচেতন হই, আমার মনে হচ্ছে এই সরকার 2-3টি কাজ যদি করতে পারে, আপনি দেখবেন বাংলাদেশে খাদ্যে ভেজালের জন্য সরকারকে 0 টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। যে খাদ্যে ভেজাল করলেই তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। আমাদের দেশে খাদ্যে ভেজাল একটি সমস্যা। আমাদের দেশে পরিবেশ নিয়ে আমরা আসলে সচেতন না। এই পরিবেশের সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়ে আমার মনে হচ্ছে সরকারকে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তাহলে দেখবেন ঢাকা শহরে যে জলাবদ্ধতা, এটি শুধুমাত্র খালগুলো নেই। দেখুন, সারা বাংলাদেশে
অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছেন এবং দেখবেন যে সরকার খাল খনন, এই সরকার খাল খনন কর্মসূচিগুলো ঘোষণা করেছেন, কিন্তু সব জায়গায় খালগুলো যেভাবে খনন করার কথা সেভাবে হচ্ছিল না। এই জায়গাগুলোতে আসলে আমাদের সকলকে সম্পৃক্ত হতে হবে, যে আমরা শুধুমাত্র সরকারের ঘাড়ে দিয়ে আমরা এই দেশটাকে চেঞ্জ করতে পারবো না। 24-এর যে গণঅভ্যুত্থান, এই 24-এর গণঅভ্যুত্থানের স্পিডটাকে ধরে সকলকে সকলের জায়গা থেকে সচেতন হতে হবে, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে যে এই দেশটা আমাদের। জি। আমরা যদি যখন এটা আমরা ফিল করতে পারবো, দেশপ্রেমের সর্বোচ্চ চূড়ায় যখন আমরা যেতে পারবো, আমরা যুদ্ধ যেমন করেছি 71-এ, আমার মনে হচ্ছে এই নতুন বাংলাদেশ করার জন্য ঠিক ওরকম একটি যুদ্ধের মতো, যে আমরা একই সাথে- সকল কাজে জি। আমরা সরকারকে সাহায্য করব, সরকারের সীমাবদ্ধতা আছে, আমরা নিজেরা শুরু করব। আমি যদি আমার বাড়ির আঙিনা পরিষ্কার, আপনি দেখবেন সামনে ডেঙ্গু সিজন আসতেছে, যেটা বর্ষাকালে আপনি দেখবেন যে ডেঙ্গু কোথায় হয়, আমি মনে হয় আপনার কথা বুঝতে পেরেছি। এই জায়গাগুলোতে আমাদের জি, অবশ্যই সচেতনতা অবশ্যই বাড়াতে নিজেদের হবে। আমার মতে সচেতনতা আমরা বাড়াতে আমাদের হবে, একটি সুন্দর বাংলাদেশ নিজেদের দেশকে আমরা নিজেদের হয়তো রক্ষা করার গড়ে চেষ্টা তুলতে থাকতে হবে। সেই সাথে সাধারণ মানুষ আসলে ইন রিটার্ন যেটা চায় সেটা হচ্ছে সাধারণ মানুষের টাকায়, ট্যাক্সের টাকায় যে গভর্নমেন্ট চলে বা যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয়, তাদের যতটুকু প্রাপ্য ততটুকু প্রাপ্য যেন সাধারণ মানুষ পায়। চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, সেই খাতগুলো যেন সরকার আসলে ওই জায়গাগুলোতে আরও নজর দেয়, সেই সুবিধাগুলো যেন সাধারণ নাগরিকরা পায়। সেই জায়গাতে আসলে মানুষের যে চাওয়াটা, সেই চাওয়াটাও পূরণ হোক। আমার মনে হয় যদি দুইটা জায়গায় আসলে মিউচুয়াল থাকে, জনসাধারণের জন্য সরকারের বা ক্ষমতার যে সম্পর্ক, সেই জায়গায় একটা সমন্বয় তৈরি হওয়া সম্ভব। প্রান্তিক মানুষের সুখ দুঃখ যাতে সরকার ভাবে। আপনি দেখবেন যে আপনি যে টেক্সটটা গেছে, আপনি দেখবেন যে এই সরকার কিন্তু বলেছে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা প্রকল্প বন্ধ করে দিয়েছে। জি। নতুন করে বলছে যেই বিল্ডিংগুলোর প্রশংসনীয়, নিঃসন্দেহে, জি। 75% হয়েছে সেগুলো হবে, নতুন করে কোনো বিল্ডিং স্থাপনা হবে না। আপনি দেখবেন আজকে একটি নিউজ এসেছে যে ফ্যাসিস্ট হাসিনা 1 বছরে 35 কোটি টাকার খাবার খেয়েছে। জি। আপনি দেখবেন প্রধানমন্ত্রী আর কেমন 150 টাকার খাবার খাচ্ছে। জি। এই যে যাত্রাটা শুরু হয়েছে, আমার মনে হয় এই যাত্রাটাকে ধরে রাখতে হবে। সকলের জায়গা থেকে আমরা মিতব্যয়ী হতে হবে। আমাদের অনেক রকম সীমাবদ্ধতা আছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, সেই সবকিছুকে পার করেই আসলে আমাদের যে দেশটা, জি, আমরা সকলে যদি ব্যক্তিগতভাবে একদম, মিতব্যয়ী হই, একদম, একদম। আমার মনে হয় আমরা দেশকে কিছু দিতে পারবো, সমাজকে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ।